বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে এক অদম্য আঞ্চলিক শক্তি। এই দুটোকে যখন মুখামুখি দাঁড় করানো হয় তখন সমীকরণটা কিন্তু একদমই সহজ থাকে না। এটা আসলে একটা বিরাট ভূ-রাজনৈতিক ধাঁধা, আর এর সমাধান কি হবে তার উপর নির্ভর করছে পুরো বিশ্বের স্থিতিশীলতা। চলুন আজ এই জটিল সমীকরণের গভীরে যাওয়া যাক। আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই একটাই প্রশ্ন: এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমেরিকা ঠিক কেন ইরানকে হারাতে পারছে না? প্রশ্নটা শুনতে যতটা সহজ, এর উত্তর কিন্তু ততটাই জটিল। আর এই উত্তরটা লুকিয়ে আছে ভূগোল, যুদ্ধের কৌশল আর রাজনীতির এক অদ্ভুত জালে। তো এই জটিল বিষয়টাকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব প্রশ্নটা আসলে কেন এত জটিল, তারপর ইরানের ভৌগোলিক অবস্থান, তাদের যুদ্ধের কৌশল, আঞ্চলিক প্রভাবের জাল, আর সবশেষে দেখব এর চূড়ান্ত হিসাবটা কি দাঁড়ায়। আচ্ছা, শুরুতেই একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। আমরা যখন বলছি হারানো বা পরাজিত করা, এই শব্দটা দিয়ে আসলে ঠিক কী বোঝাতে চাইছি? কারণ এই একটা শব্দের সংজ্ঞার উপরে কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে। দেখুন, পরাজয়ের মানে তো অনেক কিছুই হতে পারে, তাই না? এটা কি সরাসরি সামরিক বিজয়, নাকি ইরানে সরকার পরিবর্তন করে দেওয়া, অথবা এর মানে কি শুধু মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে আনা? এই প্রত্যেকটা লক্ষ্যের জন্য কিন্তু কৌশল হবে একদম আলাদা। আর লক্ষ্যটাই যেহেতু এত অস্পষ্ট, সমাধানটাও তাই স্বাভাবিকভাবেই খুব জটিল হয়ে যায়। কিন্তু লক্ষ্য যাই হোক না কেন, যে কোনো সামরিক অভিযানের সামনে প্রথম আর সবচেয়ে বড় যে দেয়ালটা এসে দাঁড়ায় সেটা হলো ইরানের ভূগোল। এটা যেন প্রকৃতির নিজের হাতে তৈরি করা এক দুর্ভেদ্য দুর্গ। ইরানের দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হবে। দেশটা বিশাল সব পর্বতমালা দিয়ে ঘেরা, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একটা প্রাকৃতিক বাধা। এর আয়তন প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার। এত বড় একটা দেশকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এর সাথে যোগ করুন হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জলপথের ওপর তার নিয়ন্ত্রণ। আর সব শহর, সব সামরিক ঘাঁটি দেশ জুড়ে এমনভাবে ছড়ানো ছিটানো যে গতানুগতিক উপায়ে আক্রমণ করে একে দখল করাটা একটা দুঃস্বপ্নের মতো। ভূগোল তো একটা বড় ফ্যাক্টর, কিন্তু ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের যুদ্ধের কৌশলে। চলুন এবার একটু সামরিক দিকটা দেখি। এখানে শুধু সৈন্য সংখ্যা বা বাজেটের তুলনা করলে কিন্তু মস্ত বড় একটা ভুল হবে, কারণ ইরান সম্পূর্ণ ভিন্ন একটা যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে। হ্যাঁ, কাগজে কলমে দেখলে তো মনে হবে কোনো তুলনাই চলে না। আমেরিকার প্রতিরক্ষা বাজেট ইরানের চেয়ে প্রায় ৩০ গুণেরও বেশি। সৈন্য সংখ্যা আর যুদ্ধবিমানের দিকেও আমেরিকা যোজন যোজন এগিয়ে। এই সংখ্যাগুলো দেখে যে কেউ ভাববে সংঘাত হলে তো কয়েকদিনেই সব শেষ হয়ে যাবে। কিন্তু আসল খেলাটা তো এখানে। সত্যি কথা হলো, ইরান তার প্রতিপক্ষের শক্তির সাথে সরাসরি টক্কর দিতেই চায় না। তাদের পুরো সামরিক দর্শনটাই এমনভাবে সাজানো যেখানে প্রচলিত অস্ত্রের এই বিশাল ফারাকটা প্রায় অর্থহীন হয়ে পড়ে। এই কৌশলটাকে বলা হয় অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার। এর মূল কথা হল, তুমি যেখানে শক্তিশালী আমি সেখানে লড়বই না, আমি বরং তোমার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেখানে আঘাত করব। আর ইরান এই কৌশলে দারুণ পারদর্শী। আর এই কৌশলের জন্য তাদের হাতে বেশ কিছু ভয়ঙ্কর অস্ত্র আছে। যেমন ধরুন, তাদের উন্নত ব্যালিস্টিক মিসাইল, যা অনেক দূর পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে, কিংবা ছোট কিন্তু খুব দ্রুতগামী বোট ব্যবহার করে বিশাল যুদ্ধজাহাজকে ব্যতিব্যস্ত করে ফেলার কৌশল। আবার শক্তিশালী সাইবার অ্যাটাকের মাধ্যমে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার ক্ষমতা। আর অবশ্যই তাদের বিশাল ড্রোনের বহর। এই প্রত্যেকটা অস্ত্রই কম খরচে, উন্নত প্রযুক্তির শত্রুকে সবচেয়ে বেশি ভোগানোর জন্য তৈরি। ইরানের শক্তি কিন্তু শুধু মিসাইল বা ড্রোনেই সীমাবদ্ধ না, তাদের হয়তো সবচেয়ে বড় শক্তিটা তার নিজের সীমানার বাইরে ছড়ানো, আর এটাই হলো তাদের প্রভাবের জাল। এর মানে হলো, ইরানকে আক্রমণ করা মানে শুধু একটা দেশকে আক্রমণ করা নয়, এটা হলো একটা পুরো নেটওয়ার্কের সাথে যুদ্ধে জড়ানো। ইরান বছরের পর বছর ধরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন সব মিত্র আর প্রক্সি গোষ্ঠী তৈরি করেছে যারা দরকারের সময়ে বিভিন্ন দিক থেকে একসাথে আক্রমণ শুরু করে দিতে পারে। এই নেটওয়ার্কে কারা আছে? লেবাননের শক্তিশালী হেজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আর ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী। এই মিত্রদের সুবিস্তৃত জাল যে কোনো সামরিক পরিকল্পনাকারীর জন্যই পরিস্থিতিটাকে দুঃস্বপ্নের মতো জটিল করে তোলে।
অবশ্যই। এই পুরো সমীকরণে অর্থনীতি একটা বিরাট ব্যাপার। বছরের পর বছর ধরে আমেরিকার দেওয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যে ইরানের অর্থনীতিকে বেশ ভালোভাবেই চাপে ফেলেছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই চার্টেও সেই অর্থনৈতিক চাপের একটা স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। কিন্তু এর একটা অন্য দিকও আছে। ইরান এই চাপটাকেই তাদের জাতীয়তাবাদী প্রচারণায় একটা সুযোগ হিসেবে ব্যবহার করে। তারা এটাকে বলে প্রতিরোধ অর্থনীতি। তাদের ভাষ্য হলো, এই চাপের কারণেই তারা আরও বেশি আত্মনির্ভরশীল হয়েছে, আর বাইরের শক্তির বিরুদ্ধে তাদের জাতীয় ঐক্য আরও মজবুত হয়েছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ভূগোল, অপ্রতিসম যুদ্ধ, আঞ্চলিক প্রভাবের জাল, এই সব কিছু মিলিয়ে একটা যুদ্ধের আসল খরচটা কোথায় গিয়ে দাঁড়ায়? কেন একটা সরাসরি সংঘাতের কথা ভাবা প্রায় অসম্ভব হয়ে পড়ে? একটা যুদ্ধের আসল খরচটা কি হতে পারে? রাজনৈতিকভাবে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। অর্থনৈতিকভাবে সারা বিশ্বের তেলের বাজারে আগুন লেগে যাবে। সামরিকভাবে আফগানিস্তান বা ইরাকের মতো আরও একটা দীর্ঘ, শেষ না হওয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এনর্মাস। আর সবচেয়ে বড় কথা, এর মানবিক মূল্য হবে কল্পনাতীত। সব শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি, তবে একটু অন্যভাবে। ইরানের বিরুদ্ধে গতানুগতিক সামরিক বিজয় বলে কি আদৌ কিছু অর্জন করা সম্ভব? নাকি এই বিজয়ের পেছনে ছোটাটাই হবে সবচেয়ে বড় কৌশলগত ভুল? উত্তরটা হয়তো এই জটিলতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।